রক্তের সম্বন্ধ ডিকে কি ব্যাপার? বাড়ির সবাইকে এত টেন্স দেখাচ্ছে কেন? হোয়াট হ্যাপেন্ড? আর হ্যাঁ, সরলা বৌদি, আপনার মুখে আমার নাম শুনলাম। আমার সম্বন্ধে কিছু বলছিলেন নাকি? ডিকে, খুব ভালো হয়েছে যে তুমি ফিরে এসেছো। তোমাকে জীবিত দেখে আমি কতটা খুশি হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম যে আমি তোমার ওই রক্তে মাখা শার্টটা দেখেছিলাম, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি জীবিত আছো, তার জন্য কিচ্ছু বদলে যাবে না। এই দুজন নিরপরাধ কিছুতেই প্রমাণ হবে না। এখন তুমি চলে এসেছো যখন, তুমি নিজের মুখে এটা সবাইকে বলে দাও যে এই বৃন্দা আর যুবরাজ তোমার সাথে কি কি করেছে। তোমার মুখে সত্যিটা শুনলে তবেই বিশ্বাস করবে। এক মিনিট, সরলা বৌদি, বলছেন কি আপনি? কাকে অবিশ্বাস? কোন ব্যাপারে? মানেটা কি? তোমার কিডন্যাপের ব্যাপারটা, যেটা ওরা দুজনে করিয়েছিল। এই দুজন আমাকে কিডন্যাপ করবে? কেন কিডন্যাপ করবে? আর ডিকে কে কিডন্যাপ করা কোনো বাচ্চা ছেলের কাজ নয় বৌদি। কেউ কখনোই আমাকে কিডন্যাপ করেনি, নট এট অল বৌদি। এই পিকে সব কি বলছে? এইভাবে বদলে কি করে গেল? দাদা সাহেব, আমি বলছি সত্যিটা আসলে কি। কিছুদিন ধরে আমার জন্য বাড়িতে প্রচন্ড টেনশন তৈরি হয়েছিল দাদা সাহেব। সবাই আমাকে ঘৃণা করতে শুরু করেছিল দাদা সাহেব। কেউ আমার মুখটাও পর্যন্ত দেখতে চাইতো না। এই জন্য আমি কাউকে কিচ্ছু না বলে, কিচ্ছু না জানিয়ে আমি 2-4 দিনের জন্য আমার এক বন্ধুর বাড়ি চলে গেছিলাম। আর ওখানে আমার একটা মাইনর অ্যাক্সিডেন্ট হয়েছিল যুবরাজ। দাদা সাহেব, আমার পা ফ্র্যাকচার হয়ে গেছিল। আর ওই অবস্থায় যদি আমি এই বাড়িতে চলে আসতাম, তাহলে এই মেয়েটি আমাকে দিয়ে চাকরের কাজ করাতো বৌদি। আর যদি তাই ঘটে থাকে, আমাকে ফোন তো করতে পারতে। তুমি জানো আমরা কত চিন্তা করছিলাম। আমি জানি দাদা সাহেব, সেই জন্য আমি আপনার কাছে ক্ষমাও চাইছি। কিন্তু আপনি বলুন, আমার কি করার ছিল দাদা সাহেব? বাড়ির সবাই আমাকে ঘৃণা করতো, কেউ আমার মুখটাও দেখতে চাইতো না। আর তাই আমার মনে হয়েছিল কাউকে জানিয়ে বা না জানিয়ে গেলে কারই বা কি এসেছে। মিথ্যে কথা বলছে ও। বৌদি, কি হয়েছে সরলা বৌদির? এরকম ভুলভাল কথা কেন বলছে? ওর কথা অনুযায়ী বৃন্দা যুবরাজের সঙ্গে মিলে তোমাকে কিডন্যাপই করেনি, বরং তোমাকে মেরেও ফেলেছে। আপনার কি হয়েছে সরলা বৌদি? আমি জানি না এসব কি হচ্ছে। আসুন, এসে আপনি আমাকে ছুঁয়ে দেখুন। আপনার সামনে জল জ্যান্ত আমি ডিকে দাঁড়িয়ে আছি, আমার গায়ে একটা আঁচড়ও নেই। আরে বাবারে, জ্বরের বন্যা আবার শুরু হয়ে যাওয়ার আগেই ওদের পায়ে গিয়ে পড় সরলা, এতেই তোর ভালো হবে। যুবরাজ, 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 আই এম রিয়েলি সরি যুবরাজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কথা শুনে নিয়েছিলাম, ফোনে শুনেছিলাম। আমি হতে পারে তুমি অন্য কিছু বলছিলে আর আমি অন্য কিছু বুঝেছি। আমি খামোখা তোমার উপর ভুলভাল অভিযোগ করলাম। প্লিজ রাগ করো না যুবরাজ, প্লিজ ক্ষমা করে দাও। সরলা বৌদি, আপনি কি করছেন এসব? উঠুন প্লিজ। কি করছেন এসব? আপনি বড় বৌদি, আর এই যুবরাজ ছোট আপনার থেকে। অফকোর্স ক্ষমা করবে আপনাকে। আমি একে ভালো করেই জানি। অন্য কারোর জন্য ক্ষমা করুক বা না করুক, কিন্তু তার স্নেহের ডিকে আঙ্কেলের জন্য তো যে কাউকে ক্ষমা করতে পারে। আপনি মিছিমিছি দুশ্চিন্তা করছিলেন, দেখলেন আপনি?
আমার যুবরাজ কত ভালো। এখানে যা কিছু হয়েছে, আমি যা কিছু শুনেছি, ওই সমস্ত কিছুর পরেও আপনাকে ক্ষমা করে দিয়েছে। এতদিন পরে নিজের পরিবারের সাথে নিজের বাড়িতে এসে আমার দারুণ লাগছে। আরে আরে সুনিতার সাথে তো দেখাই করিনি আমি। সুনি, আমার সুনি, আই এম সো সরি। আমি ভালো করেই জানি আমার না থাকার কারণে সবচেয়ে বেশি দুঃখ যদি কেউ পেয়ে থাকে তাহলে তা সুনিই পেয়েছে। দেখুন দাদা সাহেব, ওর মুখটা কেমন জ্বলজ্বল করছে। আমি ফ্রেশ হয়ে আসছি দাদা সাহেব। এসো শুনি, তোমার সাথে অনেক কথা আছে। চলো চলো। এই স্বামী স্ত্রী হওয়ার নাটকটা তুমি এবারে বন্ধ করো। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, তুমি যতদিন নিখোঁজ ছিলে না, আমার তোমার মতো মানুষের জন্য এক ফোঁটাও চিন্তা হয়নি। কারণ কোনো মানুষকে মনে রাখার জন্য তার সাথে কাটানো কোনো ভালো স্মৃতিও তো থাকতে হয়, তাই না? আর আমার কাছে তোমার দেয়া কোনো ভালো মুহূর্ত নেই। হ্যাঁ, এটা ঠিক কথা, বাড়ির সবার তোমার না থাকার জন্য একটা এফেক্ট তো অবশ্যই পড়েছে। কারণ বাকি সম্পর্কগুলো তো তুমি খুব ভালো মেনটেন করতে পারো। আর সেটা দাদা ভাইয়ের সম্পর্ক হোক, বৌদি দেওরের সম্পর্ক হোক, বা কাকা হওয়ার সম্পর্ক। বাট ইউ নো, তোমার নিখোঁজ হওয়ার পরে শুধুমাত্র বর্দাকে ছাড়া আর কারোর কিচ্ছু যায় আসেনি তুমি এই বাড়িতে নেই বলে। দেখতে গেলে ইউ আর অ্যাকচুয়ালি কমপ্লিট আ লুজার, যে না একজন ভালো স্বামী হতে পেরেছে, না একজন ভালো ভাই, না কাকা। সেই লুজার যাকে তার নিজেরই ভাইপো তার আসল জায়গাটা বুঝিয়ে দিয়েছে। থেমে গেলে কেন কাকিমা? বাহ কাকিমা, মানতেই হবে তোমাকে। পার্টিতে নাচ করা থেকে শুরু করে নিজের বুদ্ধি ব্যবহার করা পর্যন্ত তুমি তো এখন দারুণ কাজ করছো। তোমার বুদ্ধি যখন বাড়িতে কাজে লাগলো না, তখন তুমি বাইরে চলে গেলে ডিকের কিডন্যাপিং আর মার্ডারের প্রমাণ আনতে। ব্রিলিয়ান্ট। কিন্তু আফসোস একটাই, সেটারও কোনো লাভ হলো না। ডিকে তো নিজে এসে বাড়িতে সাক্ষাৎ দর্শন দিয়ে দিল আর তোমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। তোমাকে আবার সবার সামনে এভাবে অপমানিত হতে হলো। একটা সত্যি কথা বলবো তোমাকে, কখনো কখনো আমার তোমার উপর দয়া হয়। ফালতু বকা শেষ হয়েছে তোমার? শেষ হয়েছে বকা? গেট আউট! সম্পত্তি, সম্পর্ক, সম্মান সব চলে গেল, কিন্তু এই মেজাজটা যেতেই চাইছে না। এই মেজাজটাও শেষ হবে। অনেক সহ্য করেছি আমি তোমাকে, ভালোবেসে বুঝিয়েওছি, কিন্তু তুমি তো কিছু বুঝতেই চাইছো না। কিন্তু এবার আমি তোমার ভাষাতেই তোমাকে জবাব দেব। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, কারণ এবার আমার পালা এসেছে। এবার আমি চাল দেব আর তোমাকে হারিয়ে বর্জদস্ত করব। যুবরাজ, এখনো আমার উপর রেগে আছো? রেগে নেই আঙ্কেল, বরং আমি অবাক হয়েছি। এটা দেখে অবাক হয়েছি যে তুমি ওখান থেকে পালালে কিভাবে।
আর তার থেকেও বেশি অবাক হয়েছি এই জন্য তুমি বাড়িতে এসে এটা কাউকেই বললে না যে আমি তোমাকে কিডন্যাপ করে আটকে রেখেছিলাম। স্ট্রেঞ্জ। আমি এটা জানতে চাই আঙ্কেল, তুমি কারোর কাছে এই সত্যিটা কেন বললে না? তোমার জন্য। তুমি আমার সাথে যা কিছু করেছো যুবরাজ, সেসবের পরেও তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, তাই আমি কাউকে কিছু বলিনি। তুমি যদি আমার কথা বিশ্বাস করতে চাও তো করো, যদি না করতে চাও তো করো না, কিন্তু আমি জানি যুবরাজ যে আমি সত্যি বলছি। আমি জানি আমি খুব বাজে কাজ করেছি, ভুল করেছি, খুব অন্যায় করেছি, আর এই ভুলের জন্য আমি সারা জীবন লজ্জিত থাকব। আমাকে শুধু একটাই সুযোগ দাও প্লিজ। ঠিক আছে, আমি তোমাকে একটা শর্তেই ক্ষমা করতে পারি, আর এই বাড়িতেও থাকতে দিতে পারি। শর্ত? হ্যাঁ, শর্ত। শর্ত এটাই যে আজকের পর থেকে বৃন্দার বিরুদ্ধে কখনো কিচ্ছু বলবে না তুমি। আঙ্কেল, ওর জন্যই আমি পৃথিবীর সবার চোখে আমি সন্তানের পিতা হতে চলেছি। যে কাজটা আমার স্ত্রী সন্ধ্যা আমার জন্য কখনো করেনি, সেই কাজটাই বৃন্দা করছে। ওই আমার জন্য সবকিছু। সেই জন্য ওর বিরুদ্ধে আমি একটা কথাও শুনতে চাই না। সন্ধ্যা বৃন্দা সেজে একে পুরোটাই তার জালে ফাঁসিয়েছে। এর ঘুম ভাঙানো এত সহজ নয়। তুমি আমার কথা ভালো করে বুঝতে পারছো তো আঙ্কেল? আমার দিক থেকে তুমি একদম নিশ্চিন্তে থাকো। আমি দ্বিতীয়বার এই পরিবারের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেই পারি না যুবরাজ। আর হ্যাঁ, আর ওই বৃন্দার প্রসঙ্গে আমি কখনো কারো কাছে ওর বিরুদ্ধে আমি কিচ্ছু বলবো না, আই প্রমিস ইউ। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল আঙ্কেল। তোমাকে আমি যেখানে আটকে রেখেছিলাম সেখান থেকে তুমি বেঁচে পালালে কিভাবে? একেই বলে ভাগ্যের খেলা যুবরাজ। আমি ভাগ্যের খেলাতেই জিতেছি যুবরাজ, নইলে তোমার ওই গুন্ডারা আমাকে মারার সমস্ত চেষ্টাই করেছিল যুবরাজ। আর যেই আমি পালিয়ে বাইরে এলাম, আমি জানি না তারপরে আমি অজ্ঞান হয়ে কোথায় পড়েছিলাম, কি হয়েছিল আমার সাথে, কিছুই জানি না। কিন্তু হ্যাঁ, যখন আমি চোখ খুলি আমি এক ডক্টরের ক্লিনিকে ছিলাম। আর আমি জানতাম মারার আইডিয়া তোমার নয়, ওদের ছিল। যদি তুমি আমাকে মারতে চাইতে তাহলে তুমি আমাকে অনেক আগেই মারতে পারতে। এসব পুরনো কথাবার্তা ছাড়ো যুবরাজ, আমি সব ভুলে গেছি। আমার শুধু এটুকুই মনে আছে, আমার যে এই নতুন জীবন না, এটা তোমারই জন্য, এই পরিবারের জন্য। আর সবকিছু ভুলে গেছি আমি। কেউ কখনোই আমাকে কিডন্যাপ করেনি, নট এট অল বৌদি। দাদা সাহেব, আমার পা ফ্র্যাকচার হয়ে গেছিল, আর ওই অবস্থায় যদি আমি এই বাড়িতে চলে আসতাম তাহলে এই মেয়েটি আমাকে দিয়ে চাকরের কাজ করাতো বৌদি। আমি খামোখা তোমার উপর ভুল ভাল অভিযোগ করলাম। প্লিজ রাগ করো না যুবরাজ, প্লিজ ক্ষমা করে দাও।
রাগ যদি ভুল জায়গায় দেখানো হয় তাহলে ক্ষতি অন্য কারোর হওয়ার আগে নিজেরই হতে পারে বৌদি। এই যে দেখুন না, ফুলদানি তো আপনি ভেঙে দিয়েছেন, কিন্তু এই কাঁচের টুকরো এখন আপনার পায়েই ঢুকতে পারে। নিজের সহানুভূতি আর নিজের পরামর্শ নিজের কাছেই রাখো ডিকে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, চলে যাও এখান থেকে। আমি জানি আমার উপর আপনি খুব রেগে আছেন, আর আপনার রাগের সঠিক কারণও আছে বৌদি। এখন কি দরকার তোমার এখানে? সবার সামনে তো আমাকে ছোট তুমি করেই দিয়েছো, এখন কি আরো কিছু বাকি আছে ডিকে? আবার একবার এটা প্রমাণ হলো যে আমি বোকা। আমি যে আমি তোমার জন্য সবার সাথে লড়াই করছিলাম, সবাইকে এটা বলছিলাম যে যুবরাজ আর সন্ধ্যা দুজনে মিলে তোমাকে কিডন্যাপ করে রেখেছে, কিন্তু তুমি ডিকে আমাকে সঙ্গ না দিয়ে তুমি আমাকেই মিথ্যে প্রমাণ করে তোমার ওই আদরের ভাইপোকে বাঁচালে তুমি। যুবরাজকে বাঁচানো খুবই দরকার ছিল বৌদি, কারণ ওকে রাগানোর ফল আমাকে ভোগ করতে হয়েছে বৌদি। আপনি কি জানেন গত দিনগুলোতে আমার সাথে কি কি হয়েছে? মরতে মরতে বেঁচে গেছি আমি, কিন্তু এখন যে ভুল আমি করেছি সেটা আর দ্বিতীয়বার করব না। পা চাটতে এসেছো, সোজাসুজি বলো না। কুকুরের মতো নিজের লেজ নাড়াতে এসেছো ওদের সামনে তুমি। আই জাস্ট ওয়ান্ডার যে আমি কোথায় এসে পড়েছি। এরকম কিচ্ছু হবে না বৌদি। না আমি কারোর সামনে লেজ নাড়বো, না আমি কারোর কাছে মাথা নোয়াবো। প্রথমেই আমি সন্ধ্যার সত্যিটা সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, আর আজও ওই সন্ধ্যার সত্যিটাই আমি প্রমাণ করতে চাই। বৌদি, আমি আমার লক্ষ্য বদলাইনি, পদ্ধতিটা একটু বদলেছি। যুবরাজের বিশ্বাস অর্জন করে আমি ওকে এটা দেখাতে চাই যে ওর বিশ্বাস নিয়ে কে খেলছে। নিচে সবার সামনে যদি আপনাকে আমি ভুল প্রমাণ না করতাম আর যুবরাজের সাথ না দিতাম, তাহলে ওখান থেকেই আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হতো। দ্বিতীয়বার আমাকে এই বাড়িতে থাকার সুযোগ দেওয়া হতো না, যে সুযোগ আমি এখন পেয়ে গেছি বৌদি। একটা ছোট্ট কথা বৌদি, শত্রুকে যদি আপনাকে হারাতেই হয়, ওর আশেপাশে থাকাটা খুবই প্রয়োজনীয় বৌদি। কিন্তু এখন এই নতুন লড়াইয়ে আপনি আমার সাথে থাকবেন। কোন খুশিতে আমি তোমাকে সঙ্গ দেব? দেখুন বৌদি, আপনি আপনার কথা রাখছেন না বৌদি। আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সন্ধ্যার সাথে লড়াইয়া আপনি আমাকে সঙ্গ দেবেন, কিন্তু কথা দেওয়ার আগে তো আমি এটা জানতাম না যে তুমি আমাকেই মিথ্যেবাদী প্রমাণ করবে ডিকে। আমাকেই ছোট করে দেবে এদের সবার সামনে, শুধু এই যুবরাজকে বাঁচানোর জন্য। এই ছোট্ট কথাটা আপনি কেন বুঝতে পারছেন না বৌদি? যুবরাজ আমাদের প্রবলেম নয়, আমাদের প্রবলেম ওই সন্ধ্যা। আমাদের সন্ধ্যার সাথে হিসেব বুঝে নিতে হবে, যুবরাজের সাথে নয়। অর্ধেক সম্পত্তির মালকিন হয়ে গেছে ও, আর এখন ওর লক্ষ্য পুরো সম্পত্তি, যা আমি কখনোই হতে দেব না। বৌদি, সন্ধ্যা ওই মাছ নয় যে ছিপ ফেললেই উঠে আসবে। এই 4 ফুটের মাছকে ধরার জন্য অনেক বড় জাল পাততে হবে আমাদের। আর এবার আমি পুরোপুরি প্রস্তুত হয়েই এসেছি বৌদি। এই শেষ হতে যাওয়া বছর সন্ধ্যাকে তার প্রথম কামড় দিয়ে যাবে। ক্রিসমাস হবে 25 তারিখে। ওই দিন সান্টা ক্লজ সবাইকে উপহার দেয়, কিন্তু ওই দিন আমরা সন্ধ্যাকে ওর প্রথম কামড় উপহার দেব। এই বছরের এই ক্রিসমাস পার্টি সন্ধ্যা কোনোদিনই ভুলতে পারবে না। আর সবার সামনে সেদিন যদি আমি ওর নাক কাটতে না পারি, তাহলে আমার নামও ডিকে নয়। শুধু আপনার সাপোর্ট খুবই দরকার বৌদি। ঠিক আছে, আবার একবার বোকা হওয়ার জন্য আমি তৈরি। আবার একবার তোমার উপর ভরসা করেই দেখা যাক। দেখি আমি তোমার প্ল্যানটা বেশি ভালো নাকি সন্ধ্যার ভাগ্য। আপনি শুধু ক্রিসমাস পার্টির অপেক্ষা করুন। 25 তারিখটাকে তো আগে আসতে দিন বৌদি।